শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনারা ইতোমধ্যে জেনেছেন যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়সমূহ অনবদ্য ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ছাত্রছাত্রীদের ইউনিক আইডি তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প, শিক্ষার্থী তথ্য ছক। আপনারা আগের ভিডিওতে জেনেছেন এই শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। মোট 9টি বিষয়ের উল্লেখ করেছিলাম। তার প্রথম বিষয়টি হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন এন্ট্রি। তো প্রাথমিক পর্যায়ে এটি খুবই জরুরি একটি বিষয় যে কিভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্থাৎ শিক্ষার্থীদের কাছ থেকে এই ফর্মটি ফিল আউট করবেন বা তাদের বিভিন্ন ইনফরমেশন ফর্মে লিপিবদ্ধ করবেন এবং এই ফর্মের সঙ্গে কি কি কাগজপত্র জমা দিবেন। তো এখানে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের একটা ছবি এমনভাবে দিবেন এই ফর্মের উপরে যেন সেটা স্ট্যাপল করার কারণে মাথার বা মুখের কোনো অংশ বিকৃত না হয়ে যায়। তো লাইভে এন্ট্রি করার সময় আপনি সরাসরি ছবি তুলতে পারেন অথবা এইখান থেকে যে ছবিটা দিবে সেই ছবিটা স্ক্যান করে লাগিয়ে দিতে পারেন। তো সরাসরি ছবি তুলতে গেলে অনেক সময় সাপেক্ষ হবে, আপনাদের ভোগান্তিটা অনেক বাড়বে, যার কারণে আমি সাজেস্ট করব যে অবশ্যই পাসপোর্ট সাইজের একটা ছবি আপনারা আগে কালেকশন করে রাখবেন। প্রতিষ্ঠানের নামে একটি বিদ্যালয় আমি দিয়ে দেই, মনে করলাম ক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনে করলাম এটা শালিখা উপজেলা, এরপরে জেলা মাগুরা জেলা। ইএমআইএস প্রতিষ্ঠানের, তো প্রতিষ্ঠানের ইএমআইএস কোড আপনাদের সকলের জানা আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে 91 দেওয়া আছে আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রথমে 99 দেওয়া আছে, এরপর পরবর্তীগুলো দিবেন। যেমন আমি মাগুরাটা দিব, এরপরে আরও 4টি হবে, এখানে অবশ্য একটি ঘর কম আছে, এটা লেখা আছে অফিস কর্তৃক পূরণীয়, এটা এখন খালি রাখবেন। এরপরে শিক্ষার্থীর মৌলিক তথ্য সিসিডিএস অনুসরণে। অনেকে প্রশ্ন করতে পারেন যে এই সিসিডিএসটা কি। সিসিডিএসটা হচ্ছে নাগরিকের মৌলিক উপাত্ত কাঠামো, সিটিজেন কোর ডাটা স্ট্রাকচার। তো এখানে জন্ম নিবন্ধন, এনআইডি, এই সকল বিষয়গুলোকে বুঝিয়েছে। এরপর শিক্ষার্থীর নাম বাংলায় লিখতে হবে, মনে করলাম শিক্ষার্থীর নাম রহিম বা যে নাম সেই নামটি দিবেন। এরপরে শিক্ষার্থীর নাম ইংরেজি বড় অক্ষরে, তো আমি এখান থেকে রহিম হোসেন দিলাম। তো শিক্ষার্থীর নাম আমি রহিম হোসেন দিলাম। এরপর শিক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে, বড় অক্ষরে কীভাবে দিতে হবে, ক্যাপিটাল লেটার, প্রত্যেকটা ঘরে একটা করে অক্ষর, RAHIM রহিম, একটা স্পেস রেখে HOSSAIN, ঠিক এভাবে পূরণ করবেন। এরপর জন্ম নিবন্ধন নম্বর, অবশ্যই জন্ম নিবন্ধন কার্ড দেখে এটা পূরণ করতে হবে। তার জন্য প্রত্যেকটা ঘরে এক একটা করে ডিজিট এভাবে দিয়ে যাবেন। এরপর জন্ম তারিখ, মনে করলাম 5 ফেব্রুয়ারি 2012 সাল, এটা জাস্ট আমি একটা স্যাম্পল দিলাম। এরপর জন্মস্থান জেলা, তো আমি এইটাও দিলাম মাগুরা। এবার 6 নম্বর জেন্ডারে আসি। জেন্ডার হচ্ছে পুরুষ 1, মহিলা 2, অন্য 3। অর্থাৎ আপনার যে শিক্ষার্থী বালক হলে 1, বালিকা হলে 2, আর বালক বালিকা ব্যতীত যদি হিজড়া বা অন্য টাইপের হয় তাহলে 3 লিখতে হবে। এখানে টিক চিহ্ন দিতে হবে, ছকে উপরে নির্দেশনা ছিল, প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। এরপর জাতীয়তা হচ্ছে বাংলাদেশি 1, অন্যান্য 2। বাংলাদেশি হলে 1, সেটা লাইভ সফটওয়্যারের জন্য কাজে লাগবে যখন লাইভে এন্ট্রি করা হবে। তবে এই ফর্মের জন্য আপনি টিক চিহ্ন দিবেন, জাতীয়তা বাংলাদেশি আমি জানি। আর যদি অন্যান্য হয়,
অন্যান্য হলে এখানে সেই দেশের নাম লিখতে হবে। এরপরে ধর্ম আছে ইসলাম হলে 1, হিন্দু হলে 2, বৌদ্ধ হলে 3, খ্রিস্টান হলে 4, প্রকাশ্যে অনাগ্রহী হলে 8, ধর্মে বিশ্বাসী নাই 9, অন্যান্য 0। তো এখানে ইসলাম আছে এই শিক্ষার্থী, তার টিক চিহ্ন দেওয়া হয়েছে এখানে। হিন্দু হলে এখানে টিক চিহ্ন দিবেন। এখানে খুব একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন যে এই 3-4টা ধর্মের মধ্যে কোনোটা যদি প্রকাশ্যে অনাগ্রহী এমন শিক্ষার্থী থেকে থাকে তাহলে অবশ্যই 8 সিলেক্ট করবেন, অর্থাৎ প্রকাশ্যে অনাগ্রহী এখানে টিক চিহ্ন দিবেন। ধর্মে বিশ্বাসী নয় এরকম হলে 9তে টিক চিহ্ন দেবেন। তো এই পরেরগুলো আমাদের খুব রেয়ার কেস হবে, এটা সেরকম পাওয়া যাবে না। তো এরপর অধ্যয়নরত শ্রেণী হচ্ছে প্রাক প্রাথমিক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে শ্রেণীতে এই শিশু পড়ে। আমি জন্মসাল লিখেছিলাম 12, সঙ্গত কারণে তার বয়স এখন 10 বছর রানিং। আমি 5ম শ্রেণী দিলাম, সাপোজ যে 5ম শ্রেণীর স্টুডেন্ট সে। এরপরে শ্রেণী, রোল নম্বর ও শাখা, মনে করলাম শ্রেণী রোল নম্বর হচ্ছে 1, শাখা ক। কাব স্কাউটের সদস্য কিনা, যদি সদস্য হয় হ্যাঁ দিবেন, আর না হলে না দিবেন। প্রতিবন্ধিতা অর্থাৎ ডিসেবিলিটি যদি থাকে, যদি বাক প্রতিবন্ধী হয় তাহলে 1 দিবেন, দৃষ্টি প্রতিবন্ধী হলে 2, অর্থাৎ এখানে টিক চিহ্ন দিবেন। যেটা হয় শারীরিক মানসিক যে প্রতিবন্ধী হয় সেই ঘরে টিক চিহ্ন দিয়ে রাখবেন। এরপর রক্তের গ্রুপটা অবশ্যই আপনার ডকুমেন্টস দেখে ফিল আপ করবেন, কারণ কোমলমতি শিশুরা বাচ্চারা অনেকে ভুল করতেই পারে। এরপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা, তাই ক্ষুদ্র নৃগোষ্ঠী যদি না হয় তাহলে নাতে টিক চিহ্ন দিবেন, হ্যাঁ হলে হ্যাঁতে দিবেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্যও সনদপত্রের ব্যবস্থা আছে, আপনারা যদি মনে করেন অবশ্যই সনদপত্র নিয়ে রাখবেন। এরপরে 14.1 হ্যাঁ হলে নৃগোষ্ঠীর নাম, তো সেখানে রাজবংশী বা অন্যান্য কী কী সেগুলো আপনি এখানে লিখে রাখবেন ডকুমেন্টস অনুযায়ী। এরপরে 15তে আছে মাতার তথ্য এনআইডি অনুযায়ী, অবশ্যই এনআইডি দেখে এই নম্বরগুলো লিখবেন। যদি লেটেস্ট স্মার্ট কার্ডের নম্বর থাকে তো স্মার্ট কার্ডের নম্বরই লিখবেন 10 ডিজিট, আর যদি পুরাতনটা ব্যবহার করে স্মার্ট কার্ড যদি না পেয়ে থাকে তাহলে পুরাতন নাম্বার 17 ডিজিট ব্যবহার করবেন জন্মসাল যোগ করে। এখানে কতগুলো ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টায় আছে। ওই শিক্ষার্থীর মায়ের এনআইডি নম্বর হচ্ছে 1985 55 15 4 8 6 5 অথবা পরে মাতার জন্ম নিবন্ধন নম্বর। যদি মাতার এনআইডি না থাকে, এনআইডি কার্ড খুঁজে পাওয়া না যায়, তাহলে অবশ্যই মাতার জন্ম নিবন্ধন নম্বর, জন্ম নিবন্ধন সনদ নিতে হবে। মাতার নাম বাংলায়, অবশ্যই এনআইডি বা জন্ম সনদ দেখে লিখবেন রহিমা খাতুন। মাতার নাম বড় অক্ষরে, আমি বড় অক্ষরে যেভাবে আগে লিখেছি একটা অবশ্যই দেখিয়েছি, HIMA রহিমা, একটা স্পেস দেওয়ার পরে KHATHUN, জাস্ট যে বানান থাকে অবশ্যই এনআইডি দেখে নেবেন। এরপরে মাতার মোবাইল নম্বরটি অবশ্যই মায়ের এনআইডি দ্বারা রেজিস্ট্রেশনকৃত হতে হবে। উপবৃত্তি শর্ত অনুযায়ী এখন পর্যন্ত শিক্ষার্থীদের মায়ের এনআইডি দ্বারা রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরটি উপবৃত্তিতে দেওয়া হয়। তো এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রমও দেখা যায়, হয়তোবা অনেকের সমস্যা থাকতে পারে, ফিঙ্গারে সমস্যা থাকতে পারে, অনেকের এনআইডি না থাকতে পারে, যার জন্য তার নামে হয়তোবা কোনো সিম তুলতে পারে নাই, কোনো মোবাইল নম্বর তুলতে পারে নাই। এরকম ব্যতিক্রম ধর্মীর ক্ষেত্রে অন্য নম্বর দিতে হবে, তবে অবশ্যই সেটি ওই শিক্ষার্থীর মায়ের কাছে থাকতে হবে। এরপরে আরো মাতার জন্ম তারিখ সেম কেস, এনআইডি দেখে জন্ম তারিখ দিবেন। আমি 1985 সাল দিয়েছিলাম, মনে করলাম 2 জানুয়ারি 1985। আপনি বাংলায় লিখলে সবগুলো বাংলায় লিখবেন, যেখানে ইংরেজি ম্যান্ডেটরি সেখানে ইংরেজি লিখবেন। অবশ্যই এখানে দেখেন আমি লিখতে ভুল করে বলেছি যে এখানে মাতার এনআইডি বাংলায় লিখেছি, আবার অন্যান্যগুলো সব ইংরেজিতে লিখেছি। তো অবশ্যই একটা ভাষাতেই লিখবেন, বাংলা অথবা ইংরেজি। যেখানে ম্যান্ডেটরি লেখা আছে ইংরেজিতে লিখতে হবে সেখানে ইংরেজিতে লিখবেন অবশ্যই। এরপরে মাতার পেশা, আর যার মায়ের যে পেশা সেই পেশাটি এখানে অবশ্যই লিখে দিতে হবে। এরপরে মাতা মৃত কি না, যদি মৃত হয় তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দিবেন, না হলে নাতে টিক চিহ্ন দেবেন। মৃত না, আমি মৃত নাতে টিক চিহ্ন দিলাম।
খুব ছোট করে টিক চিহ্ন দিবেন। তো এরপর পরবর্তী পৃষ্ঠায় চাই মাতার এনআইডি যেটা ফটোকপি নেবেন, এনআইডিতেই মাতার মোবাইল নাম্বারটা লিখে দিতে বলবেন, ওর সাথে লেখা থাকবে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ক্রমিক নম্বর 15-তে মায়ের তথ্য আমরা যেভাবে পূরণ করেছি, পিতার তথ্য ঠিক একইভাবে পূরণ করতে হবে। এখানেও সেম বিষয়গুলো আছে। মায়ের মোবাইল নম্বর ছিল, এখানে পিতার মোবাইল নম্বর আছে, পিতার মোবাইল নম্বর এখানে দিবেন। 17 হচ্ছে বর্তমান ঠিকানা, বিভাগ খুলনা, জেলা হচ্ছে মাগুরা, জেলা হচ্ছে দিলাম স্যাম্পল একটা শাখা। এরপর ঘতে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন, ক্যান্টনমেন্ট বোর্ড। তো এখানে শালিখার সবগুলো ইউনিয়ন, ইউনিয়ন টিক চিহ্ন দিব। এরপরে ওয়ার্ড নম্বর কত তা দিব, মনে করলাম 2 নম্বর ওয়ার্ড। গ্রাম বা মহল্লা রাস্তার নাম্বারটা লিখে দিলাম একটা, জাস্ট আপনার এনআইডিতে আছে। বাসার হোল্ডিং নম্বর যদি থাকে তো দিবেন। এরপরে ডাকঘর, মনে করলাম ডাকঘর হচ্ছে বুনাগাতি। এরপরে পোস্ট কোড 7620 লিখলাম। এরপরে স্থায়ী ঠিকানা সেম লিখতে হবে, তবে এখানে অবশ্যই বিষয়টি দেখবেন, পিতা বা মাতায়ের স্থায়ী ঠিকানা এনআইডি না থাকলে বিআরএন অনুযায়ী পূরণ করতে হবে। এনআইডিতে উল্লেখ থাকবে, এনআইডি না থাকলে জন্ম নিবন্ধন সনদে উল্লেখ থাকবে, সেখানে দেখেও আপনি এটা পূরণ করতে পারেন, একইভাবে পূরণ করতে হবে। এরপরে 19 অভিভাবক পিতা ও মাতার অবর্তমানে। তো এই কেসটি অনেক সময় আমরা ফেস করি যে পিতা মাতা কেউ বেঁচে নেই, অথবা পিতা দেশের বাইরে কর্মরত থাকে, তার এনআইডিও হয়নি, বা তার লিগ্যাল গার্ডিয়ান হচ্ছে তারা না, লিগ্যাল গার্ডিয়ান হচ্ছে এখানে চাচা, নানি, দাদি, ভাই এরকম হতে পারে। তো পিতা ও মাতার অবর্তমানে অভিভাবক, অভিভাবকের নাম লিখতে হবে এখানে। এরপর অভিভাবকের এনআইডি নম্বর, যে অভিভাবকের নাম লিখবেন, মনে করলাম অভিভাবকের নাম ক, তো সেক্ষেত্রে ক এর যে এনআইডি নম্বর সেটা লিখতে হবে। স্মার্ট কার্ড থাকলে স্মার্ট কার্ডের 10 ডিজিট লিখবেন, আর যদি স্মার্ট কার্ড না থাকে তো আগের পুরাতন এনআইডি হলে অবশ্যই 17 ডিজিট জন্মসাল যোগ করে লিখতে হবে। আর যদি সেই এনআইডি না থাকে, মাতা ও পিতার অনুরূপ ওইখানে যেভাবে পূরণ করেছি সেখানে জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে। এরপরে যে অভিভাবক আছে তার পেশা কি, পেশা উল্লেখ করতে হবে। শিক্ষার্থীর সাথে তার লিগ্যাল গার্ডিয়ানের সম্পর্ক যেটা থাক সেটাই টিক চিহ্ন দিবেন। মনে করলাম যে চাচা হয়, দিলাম। যেহেতু আমি ওই পিতা ও মাতার তথ্য পূরণ করেছি সেহেতু এই 19 নাম্বারটা প্রযোজ্য নয়। এবং সবশেষে পিতা ও মাতার নাই অভিভাবকের মোবাইল নম্বর। 20 পিতা মাতা অভিভাবক এর প্রত্যয়ন যে কোনো একটিতে টিক চিহ্ন দিন। এই তথ্য ছকে উল্লিখিত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এরপরে পিতা মাতা বা অভিভাবকের নাম এখানে লিখতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন যে যেইটায় টিক চিহ্ন দিবেন এখানে নিচে কিন্তু তার নাম, যদি মাতা থাকে তো মাতার নাম লিখবেন। যেমন রহিমা খাতুন আমি লিখেছিলাম এখানে, রহিমা খাতুন লেখার পর এই রহিমা খাতুনের স্বাক্ষর আর তারিখ। যদি এখানে পিতাতে টিক চিহ্ন দিতেন তাহলে এখানে পিতার নাম, এখানেও সেটা লিখতে হতো, পিতার নাম আর পিতার স্বাক্ষর, তারিখ। যদি পিতামাতা না থাকে, বৈধ অভিভাবক থাকে, সেই অভিভাবকের টিক চিহ্ন দিয়ে এখানে অভিভাবককে টিক চিহ্ন দিতে হবে এবং অভিভাবকের নাম, অভিভাবকের স্বাক্ষর আর তারিখ লিখতে হবে। এরপর 21 নং দেখেন, শিক্ষার্থীর ইউআইডি অর্থাৎ ইউনিক আইডি অফিস কর্তৃক পূরণীয় কনফার্মেশন নাম্বার। শেষে যেটি আছে প্রত্যয়ন, এই তথ্য ছকে প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও নির্ভুল। এর জন্য কি শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, শ্রেণী শিক্ষক এখানে স্বাক্ষর দিবেন, তার নাম লিখবেন, তার মোবাইল নম্বর, তার এনআইডি নম্বর লিখবেন এবং সাথে সাথে ওই প্রতিষ্ঠানের, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর, প্রধান শিক্ষকের নাম, প্রধান শিক্ষকের মোবাইল নম্বর, প্রধান শিক্ষকের এনআইডি নম্বর লিখতে হবে। এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যতীত অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই এই প্রতিষ্ঠান প্রধানের নাম লিখবে এবং যে সহকারী শিক্ষকের অর্থাৎ ক্লাস টিচার, যে শ্রেণী শিক্ষক, সেই শ্রেণী শিক্ষকের তথ্য এখানে লিখতে হবে। এই তথ্য অবশ্যই আগে সংগ্রহ করে রাখতে হবে, তারপরেই আমরা লাইভে যেতে পারবো। এবং এই কাজগুলো সহজ করার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই দিনে দিনে এগুলো সংগ্রহ করে রাখুন, তাহলে ওই সময় আপনাদের খুবই কাজে দিবে। তো সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে ডকুমেন্টসগুলো আমাদেরকে নিতে হবে, তা হচ্ছে পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, এটা শিক্ষার্থীর ক্ষেত্রে, শিক্ষার্থীর বিআরএন, তারপর অর্থাৎ জন্ম সনদ, তারপরে শিক্ষার্থীর রক্তের গ্রুপের কাগজ, এটা প্রযোজ্য ক্ষেত্রে,
অবশ্যই নেবেন। 4 ক্ষুদ্র নিগোষ্ঠী যদি হয় তাহলে তার যদি সনদ থাকে সনদটা সংগ্রহ করবেন। তারপর হচ্ছে মাতার এনআইডি বা জন্ম নিবন্ধন, এনআইডি থাকলে জন্ম নিবন্ধন দরকার নাই। এরপরে মাতার মোবাইল নাম্বারটা, মাতার এনআইডি, পিতার এনআইডি নেবেন, পিতার এনআইডি, পিতার যে মোবাইল নাম্বার সেটা ওই এনআইডিতে লিখে দিতে বলবেন। আর পিতামাতা না থাকলে অবশ্যই বৈধ অভিভাবকের এনআইডি এবং মোবাইল নাম্বার সংগ্রহ করতে হবে। ইউনিক আইডির লাইভ এন্ট্রি শুরু হওয়ার আগেই আপনারা যদি এই তথ্য ফর্ম অনুযায়ী ছক অনুযায়ী তথ্য নিতে থাকেন তাহলে আপনাদের জন্য কাজটি অনেক অনেক সহজ হবে। তো ধন্যবাদ সকলকে। ডিয়ার অনারেবল ভিউয়ার, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টস করুন। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন।